স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এইদিকে আসেন। জি স্যার বলেন। এই নতুন কন্ট্রাক্টরের কাজ কেমন? মাল কি 1 নাম্বার দিচ্ছে? হ্যাঁ স্যার, 1 নম্বরই দিচ্ছি। আমি সবকিছু চেক করে ফাইনাল কাজের জন্য দিয়ে দিচ্ছি। প্রশাসনিক ভবনে কাজ কমপ্লিট করতে আর কয়দিন লাগবে? প্লাস্টার করা শেষ, এখন খালি টাইলস বসাবো স্যার। এই পুরো সপ্তাহটা লাগবে। ঠিক আছে, কাজটা দ্রুত শেষ করতে হবে। আর আপনারা এই জায়গায় কয়জন রান্না করে খান? তাও তো স্যার 20 জনের মতো। এই কথা কেন জিজ্ঞেস করছেন? গতকাল রাতে যে খাসি জবাই করে খেলেন, কত দিয়ে কিনছিলেন? কি ব্যাপার স্যার, কেমনে জানলো আমরা খাসি জবাই করছি? না বাবা, সত্য কথা কওয়া লাগবি, না হলে চাকরি চলে যাবি। আসলে সত্যি কথা বলতে ওটা স্যার আমরা কিনি নাই, ভিতরে এসে ম্যামা করেছিল তাই ধরে জবাই দিয়ে দিছি। মানুষের ছাগল ভেতরে এসে মেরামত করছে আর জবাই করে দিলেন। কার ছাগল না ছাগল সেটা জানার প্রয়োজন মনে করলেন না? আমি তো একাই এই সিদ্ধান্ত নেইনি স্যার, সবাই জবাই করতে বললো তাই জবাই দিয়ে দিছি। ছাগলের মালিক আমার কাছে কমপ্লেন দিয়ে গেছে। এখন যেহেতু খাইয়ে ফেলাছেন, তাহলে আর জরিমানা দিতে হবে। ভুল যখন করছি স্যার তো ক্ষতিপূরণ দেওয়াই লাগবে। এখন কত টাকা দেওয়া লাগবে স্যার? ছাগলের মালিকের সাথে কথা বলি, তারপরে আপনাদের জানাবো। আর নেক্সট টাইম এই প্রজেক্টের ভিতর কখনো মানুষের জিনিস ধরে খাবেন না। এরকম কমপ্লেন যদি আর পরবর্তীতে শুনি, তাহলে কিন্তু সবারই খবর আছে। ঠিক আছে স্যার। এই রে, বিকেল হয়ে গেছে, খিদাও লাগছে সেই। সারাটা দিন তো এটিই থাকলাম, এখন বাড়ি বিলা যাই। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া জেলার জনতা পার্টির সংগ্রামী সভাপতি আফজাল হোসেন মাস্টার। সাথে আছে বগুড়া জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক তোতা ভাই, 1 নং সহসভাপতি শফিক ভাই, সাংগঠনিক সম্পাদক হাবিব ভাই। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিবাদন জানাই। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আমার, আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই আমাদের অভিভাবক সংগ্রামী সভাপতি আফজাল হোসেন মাস্টার এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আদমদিঘিবাসী কেমন আছেন বারে? জানি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর জন্য। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো প্রতিশ্রুতির বোঝা নিয়ে নয়, বরং কাজের দায়িত্ব নিয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা দেশের রাজনীতি দেখি, কেউ ক্ষমতার জন্য দৌড়ায়, কেউ নিজের স্বার্থ দেখে, কিন্তু আমরা মানুষের জন্য রাজনীতি করি। কেন জানেন? কারণ এই দেশের প্রকৃত মালিক আপনারা, দেশের সাধারণ জনগণ। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আদমদিঘি একটি কৃষি স্বনির্ভর উপজেলা, তাই এখানকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিটা বাজারে মনিটরিং টিম বসাবো। আর কৃষক যেন আবাদ করতে গিয়ে ঋণের ফাঁদে না পড়ে, তার জন্য বিশেষ কৃষি ঋণ ব্যবস্থা চালু করব। আর বেকারত্ব এখন যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা। জনতা পার্টি প্রতিটি উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, স্টার্টআপ সহায়তা এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করবে। এজন্য আমাদের দুর্নীতিমুক্ত প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাউকে ভয় পাই না। দুর্নীতি যারই হোক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমরা বিশ্বাস করি সুশাসন হলো উন্নয়নের প্রথম শর্ত। আর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এসব উন্নয়ন পরিকল্পনার মধ্যেই রয়েছে। একটি উপজেলা পিছিয়ে থাকলে পুরো জেলা পিছিয়ে যায়, আমরা তা হতে দিব না। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের শত্রু কোনো মানুষ নয়, শত্রু হলো দারিদ্র্য, বেকারত্ব এবং অনিয়ম। আপনাদের ভালোবাসা আর বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। আপনারা যদি এক হয়ে থাকেন, তাহলে আমাদের উন্নয়ন আটকানোর ক্ষমতা আর কারো নেই। আর আদমদিঘির সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, দলে কোনো গ্রুপিং চলবে না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে রাজনৈতিক সুষ্ঠু ভাবধারা বজায় রাখি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের সমাজ এগিয়ে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবশেষে একটা কথাই বলে যাই, জনতা পার্টি মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জনতা পার্টি জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সভাপতি মহোদয়কে, তাকে এত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তৃতা দেওয়ার জন্য। আসুন আমরা সকলে মিলে বগুড়াকে উন্নয়ন ও অগ্রগতির মডেল জেলা হিসেবে গড়ে তুলি। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আমার, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে যাচ্ছেন বগুড়া জেলার জনতা পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক তোতা ভাই। আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক মহোদয়, মঞ্চে উপবিষ্ট সকল নেতাকর্মীদের জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম।
আজকের এই অনুষ্ঠান শুধু কর্মী সমাবেশ নয়, ঐক্যের ঘোষণা, উন্নয়নের শপথ। প্রিয় বন্ধুগণ আমার, আমি বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক। দল আর মানুষের স্বার্থে প্রতিদিন মাঠে কাজ করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমরা রাজনীতি করি মানুষের ভালোর জন্য। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, দলে বিশৃঙ্খলাকারীর কোনো জায়গা নাই। জনতা পার্টি কখনো গোষ্ঠীর দলাদলি বিভেদ সমর্থন করে না। যারাই কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে, দল তাদের সম্মান করবে। দল কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা জনগণের শক্তি। সংগঠনের উন্নয়ন ও দায়িত্ব সম্পর্কে বলতে চাই, বগুড়া জেলার প্রতিটি ইউনিট, ইউনিয়ন, ওয়ার্ডের আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আজকে সবাই কয়েকটি দায়িত্ব আমি স্পষ্ট করে বলতে চাই। নেতাকে সম্মান করেন, কর্মীকে ভালোবাসেন, জনগণের দোরগোড়ায় যান, অন্যায়ের প্রতিবাদ করেন। এটাই হচ্ছে জনতা পার্টির পথ। সাধারণ মানুষের সমস্যার সমাধানে আমাদের যা প্রতিশ্রুতি এবং আমরা যা দেখেছি, মানুষ এখনো ন্যায্য সেবা পায় না, চাকরি পেতে ঘুষ লাগে, ফসলের ন্যায্য দাম পায় না, রাস্তাঘাটের বেহাল দশা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো প্রকার অন্যায় হয়রানির বিরুদ্ধে জনতা পার্টি কঠোর পদক্ষেপ নেবে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, জনগণের কষ্ট মানে আমাদের কষ্ট, জনগণের সমস্যা মানে আমাদের সমস্যা। বগুড়া জেলার অভিভাবক আমার সম্মানিত সভাপতি যে বক্তব্য রাখছে, ওটাই আমাদের জন্য রোডম্যাপ। তিনি আমাদের জেলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তার সাথে আছি এবং থাকব। একটা কথা মনে রাখবেন, যেদিন নেতা কর্মী এক হয়ে যায় সেদিন কোনো শক্তি তাদের আটকাতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এখন সময় এসেছে মাঠে নামার, অন্যায়ের প্রতিবাদ করার, জনগণের পাশে দাঁড়ানোর। দল আমাদের শক্তি, ঐক্য আমাদের অহংকার, জনগণ আমাদের অস্ত্র। সুতরাং এটাই বলতে চাই, সবাই একসাথে থাকলে বগুড়া জেলা হবে রাজনৈতিক শক্তিশালী কেন্দ্র। আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতার শেষে একটা কথাই বলবো, দলের জন্য ভালোবাসাতে কাজ করুন, ইমানদারির সাথে কাজ করুন, মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনতা পার্টি জিন্দাবাদ, জয় হোক মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কি হাবিব, এ আদমদিঘি কর্মী সমাবেশে তো তোমার বক্তৃতাই থাকলো না। না থাকলে নাই কই, আপনিও তো আমার সাথে বড় হেডাম নেতা, আপনাকেও কোনো বক্তৃতা দিবে দিল না। আমরা এগুলা ছোটখাটো জনসভায় বক্তৃতা দিই না। হোসে চাপায় না কম্পিটেন্ট, যার নাই কোনো গতি, তাই হলো সহসভাপতি, সেই হেল হচ্ছে আপনার। আপনি জেলার প্রোগ্রামে চেয়ে চেয়ে দেখেন কি করি। নমিনেশন আমি পাবার যাচ্ছি, আপনি আর আশা করেন না শফিক ভাই। তোমার মতো ভণ্ড ক্রিমিনাল এক সামসু নমিনেশন দিবি, এই চিন্তা তুমি এখনো করে আছো? আমি যে ভণ্ড ক্রিমিনাল এটা শুধু আপনিই মনে করেন, শামসু সেটা মনে করে না। যার মনে আছে যা ফাল দিয়ে ওঠে তা। এই আদমদিঘি তার সাথে মন মেজাজ গরম করে না হাবিব, মাথা মতো কিন্তু একবারে উল্টে দেবি। এটা কি কথা চাচা, আপনার কেমন মঞ্চের পিছনে বসে আছেন? পিছনে থাকবি না তো কি করবি, মঞ্চে কি বসার ব্যবস্থা করছে নাকি? হোসে বক্তৃতা দিবার দিনে থেকে এই রাগ ঝাড়িচ্ছেন, বুঝছি। সভাপতি সার্কিট হাউসের ভিতরে গেছে, আমরা ওখানে চলে যাই, চলেন। আচ্ছা চল। অন্তর, আমরা তাহলে রওনা দিলাম। আর এদিকে কোনো সমস্যা নাই তো? যেখানে আপনি আর শামসু ভাই আমাদের অভিভাবক, সেখানে আর কোনো সমস্যা থাকে নাকি? ঠিক আছে, আমরা তাহলে চলে গেলাম। আর এদিকে সবকিছু ঠিকঠাক মতন করিস। আচ্ছা ভাই যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রাম কিন্তু ভালোই হলো মাস্টার, কিন্তু আমাকে তো কোনো বক্তৃতাই দিবে দিলে না। না, এখানে তো সবার বক্তৃতা দেওয়ার কিছু নাই, এই জন্যই তো আপনাকে আর শফিক ভাই বক্তৃতা দিতে দেইনি। তবে আদমদিঘি উপজেলা কিন্তু রাজনীতিতে অনেক এগিয়ে আছে, এটা কি আপনার চোখে পড়ছে? না সেটা তো অবশ্যই, আদমদিঘি অন্যান্য উপজেলার চাইতে অনেক আপডেট। আপডেট তো হবেই, শামসুর নিজ হাতে করা এই কমিটি, তারা তো ভালো কিছুই করবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু বলো। আপনি কোথায় আছেন? আদমদিঘিতে একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে বগুড়ার দিকে যাচ্ছি। ও আচ্ছা, আপনার জন্য তো একটা সুখবর আছে। তাই নাকি? তা কি সুখবর? জাতিসংঘের আন্তর্জাতিক সেমিনারে আমাদের দেশ থেকে 3টা জেলার সভাপতি আমন্ত্রিত হচ্ছে, তার মধ্যে বগুড়া জেলা একটা। আপনাকে যেতে হবে 1 সপ্তাহ সফরের জন্য। শামসু, আমাকে কি একাই যেতে হবে? হ্যাঁ, আপনাকে একাই যেতে হবে। তো এটা কোন দেশে আয়োজন করতে যাচ্ছে? সুইজারল্যান্ডে। আর আগামীকালে আপনার রওনা দেওয়া লাগবে, কোনো প্যারা লওয়া লাগবে না, সব ব্যবস্থা আমি করতেছি, আপনি শুধু মানসিকভাবে প্রস্তুতি নেন। আচ্ছা ঠিক আছে। আর তুমি এলাকায় কবে আসবে? সেটা আমি আপনাকে জানাবনি চাচা, এদিকে আমি মেলা ব্যস্ত আছি। মাস্টার শামসু কি করলো, তুমি কুটি যাচ্ছ? জাতিসংঘ নাকি একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সুইজারল্যান্ডে। আমাদের দেশের 3টে জেলার সভাপতি আমন্ত্রিত হয়েছে ওখানে, তার মধ্যে একজন আমি।
আগামীকালই আমাকে রওনা দিতে হবে এক সপ্তাহের ট্যুরে। হ, তোমার কপালও বাড়ে, তা তুমি একলাই যাবে, আমাকেও সাথে নিয়ে যাও। না না, ওখানে তো আমাকে একাই যেতে হবে, আপনারা বগুড়াতেই থাকেন। কি আর করার, তাই থাকা লাগবে। তে এখন আমরা কুটি যাবো? আপনাকে বাড়ির নামে দিয়ে আমিও বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। মাই কি হচ্ছে? কাক মারা লাগবে কোন? একবারে কালনাট নেমে নিয়ে আসছে। হোসে কাউকে মারা লাগিচ্ছে না, খালি শাকিলের দোকানে যাব। এগোল্লা থামে, আমি শিখে দিচ্ছি। শোন মিজান, শাকিলের দোকানে যে 10-12টা বাবা চাবু, সাথে গাঞ্জাও চাবু। কোন কি ভাই, আমরা তিনজন মিলে এগুলো খাবো নাকি? সেই মজা হবি নি। এ হারামজাদা, এগুলো কেউ খাবি না, মিশাই নাচিস না। তুই যে খালি এলি চাবু, যখন দিবার লাগবে তখনই হাতে নাতে ধরমু। ও মাইনে মাই, এখন বুঝা পারলাম কি কাহিনী। তুই সবকিছু লেটেই বুঝিস, এখন যা করবে বললাম সেটা যা করে। আর সাবধান, তুই যে স্পাইগিরি করবার যাচ্ছ এটা জানি কেউ বুঝবার না পারে। চাপ নিয়েন না, এগুলা কাম আমি খুব ভালো করে পারি, আপনি খালি দেড়ে থেকে দেখেন। তাহলে তুই যা, তোর পিছে পিছে আমরা যাচ্ছি। আচ্ছা ভাই। কিরে, ও আমি জান নাকি? মেলা দিন পরে তোকে দোকানে দেখলাম। ব্যস্ত আছিলাম তাই আসিনি। তে শাকিল ভাই, ঢাকার থেকে আমার কয়েকটা বন্ধু আসিচ্ছে, তে কিছু জিনিসপাতি লাগলো নিয়ে। জিনিসপাতি নিবো, সমস্যা নাই, সব আছে। কি নিবো ক? ভাই এই জিনিস বলতে সেই জিনিস না। ও বুঝতে পারছি, তা ভেজা শুকনা নাকি বেশি নিবো? তুমি তো দেখেছি সেই আপডেট হয়ে গেছো, এখন কি সবই বেশিচ্ছ নাকি? কি করবো, না বেচাও তো উপায় নাই। মনোহারির ব্যবসা তো সেই খারাপ যাচ্ছে। বিসে কি R7 হবি নি? পাগলা হসু, গতকালই মায়ানমার সীমান্ত থেকে মাল ঢুকছে, মাল একবার অরিজিনাল R7। 350 টাকা করে কিন্তু লাগবে, আগের দাম আর নাই। তে কয়টা নিবো? 12টা দিও, বেশি লাগবি না। বন্ধু বান্ধব যে আসিচ্ছে, খালি বিসি খিলাবো, বোতল নিবো না। বোতল লাগিচ্ছে না, তুমি 6 গ্রাম শুকনা দিও। আচ্ছা ঠিক আছে, তুই এনে অপেক্ষা কর, আমি দিচ্ছি। কে রে, ওই কুটি গেল? ভাই আপনারা এখনই আসছেন গে? ওই ভিতরে মাল আনবার গেছে। এ ডন ভাই, আমরা দরজার পিছে দাঁড়াই, ওই মাল নিয়ে আসুক। আচ্ছা চলে। মিজান, বিল কিন্তু 4500 টাকা যাচ্ছে, কোনো বাকি হবি না। টাকা কিন্তু 1 পয়সাও কম নিব না। টাকা কি আনতো সাথে? শাকিল ভাই, এত চাপ নিচ্ছেন কৃষক? আমি ওয়া মিজান কি কোনোদিন বাকি থুয়ে গেছে? তাড়াতাড়ি মাল দেন তো, চলে যায়। কে রে শাকিল, খবর কি? আরে ডন ভাই, আপনি কুট থেকে এলেন? এ মাদারি, মেলাদিন ধরে চান্সে আসছিলাম তোকে ধরার জন্য, আজকে হাতে নাতে ধরছি। ইউনিয়ন পরিষদের সামনে তুই মাল বেচিস, তোর এত বড় কলিজা! তোর কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মিজান, কাজটা তুই ভালো করলু না, এর ফল তুই পাবই। তুমি আমার হেনা করো, তোমার মতো মাদক ব্যবসায়ী আমার চুলো পেগা করতে পারবে না। তোমাকে নিয়ে যে আজকে উল্টা করে ঝুলামো। এ গোল্লা কুটি রে, এইদিকে আয়, শালা আজকে হাতে নাতে ধরছে। ঘুঘু আজকে ফান্দেত পড়ছে। এ মিজান, শালা চুদির বাটাক বেঁধে নিয়েছ। আচ্ছা মাই, ঠিক আছে। এ আয়নাল ভাই, কি খবর? হাই রে, চেয়ারম্যান হচ্ছে আমার দোকানে, কিছু নেবো নাকি রেটেরা? না, এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাহলে বসে কপি দেই, আর সিগারেট খাবো নাকি? আমি সিগারেট খাওয়া বাদ দিছি আয়নাল ভাই, খালি কফি দাও। দেখ, অবশেষে এলি ছাতা মাথা খাওয়া বাদ দিয়ে পারছো। গোল্লারা কুটি গেছে, তোমার সাথে কি দেখা হচ্ছিল? আর ফোনে কমা ফোন ঢুকিচ্ছে না। কে জানিস না, ওরা তো মাদক ব্যবসায়ী ধরার মিশনে আছে। তাই নাকি? অ্যাকশন তাহলে শুরু হয়ে গেছে? পরিকল্পনা করছি, বাস্তবায়ন করা লাগবে না। তুই বসে তো আগে কপি নিয়ে আসি। আচ্ছা যাও। কামনা চ্যানেল এ তো দেখি সত্যি সত্যি চলে যাচ্ছে। কি ব্যাপার, আপনি এখানে কেন আসছেন? আপনাকে আমার সাথে ডিবি অফিসে যেতে হবে। তার মানে কি, আপনার সাথে কেন যাব? স্বরাষ্ট্র দপ্তর থেকে আপনাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া আছে। আপোষে যাবেন নাকি হ্যান্ডকাপ পরে নিয়ে যাব? হামিদ সাহেব, আপনি সবই জানেন কে কোথায় থেকে এই ডিপার্টমেন্টে আসছে। আইজি স্যার জানলে তো আপনার চাকরি থাকবে না। কে কার চাকরি খায় সেটা সময়ই বলে দিবে। আপনি উঠবেন নাকি টেনে বের করবো?
এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা নিজেদের মধ্যে ব্যক্তিগত আলোচনা করে নিলে হতো না? আমরা তো একে অন্যের কলিগ, প্রশাসনের মধ্যে ঝামেলা তৈরি করার কি দরকার? এই মেয়ে এত কথা করছেন কিসের জন্য? ওঠেন তো। না যাই, এটি কথা বাইরে লাভ নেই, মান সম্মান চলে যাবি। আচ্ছা চলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বলো? স্যার এইমাত্র ডিএসপি কে ডিবি হামিদ গ্রেফতার করে নিয়ে গেল। কি বলো, তাকে তো গ্রেফতার করার কথা ছিল না। সেটা তো জানি না, দেখলাম ডিএসপি স্যারকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তাহলে হামিদ আমাকে মিথ্যা কথা বলছিল? কেমনে পারলো এত বড় নিমাহারামি করবে? আর এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। না, এটি বসে থাকা লাভ নাই, স্বরাষ্ট্র দপ্তরে যাই, কাহিনী কি বোঝা লাগবে। লিডার তো রাতে আসিচ্ছে না, নিরাপত্তা জটিলতা দেখা দিচ্ছে, এই জন্য ফ্লাইট ক্যান্সেল করছে। নিরাপত্তা জটিলতা মানে কোনো সমস্যা হচ্ছে নাকি? স্পেনের গোয়েন্দা সংস্থা প্রকাশ করেনি, তবে প্লেন পরিবর্তন করে দিয়েছে। ডাইরেক্ট বাংলাদেশ এয়ারলাইন্সের একটা প্লেন পাঠিয়ে দিলেই হলো, নি এত কাহিনী করার কি দরকার ছিল? আমি তো এই কথা লিডারে বলছিলামই, তাই তো মানা করে দিল, কোচে খরচ বেশি করার দরকার কি? তাই যে আর হয়েছে, নিজের নিরাপত্তার বিষয়টা না দেখে খরচের চিন্তা করে। কি করবেন সেলিম ভাই, নিউজ চ্যানেলগুলো দেখিচ্ছেন না, খালি করছে যে গরিবের পেটে ভাত নাই আর সরকার খালি অপচয় করিচ্ছে। এই জন্যই তো লিডার দেশের প্লেন না নিয়ে স্পেনের প্লেনে আসবে চেয়েছিল। সেলিম ভাই, হামিদ ফোন দিছে, নিশ্চয়ই ডিএসপি কে গ্রেপ্তার করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ সাহেব, কি খবর? স্যার আমরা তো ডিএসপি কে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। গুড জব হামিদ, তা কোথায় আছেন এখন? আমি অফিসেই আছি। ঠিক আছে, ভালো করে খাতির যত্ন করেন, আমরা পরে আসতেছি। ওকে স্যার। হামিদ কি বললো, ডিএসপি কে গ্রেফতার করছে? হ্যাঁ সেটাই তো বললো, ডিবি অফিসে নিয়ে গেছে। ভালোই হয়েছে, এবার বুনো বিড়ালটাকে ধরা গেছে, তো ওকে কখন জিজ্ঞাসাবাদ করবা? এখন তো সময় হবে না, রাত্রেবেলা ধরবো ওকে। স্যার আইজি স্যার ভিতরে আসার অনুমতি চাচ্ছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে স্যার। এই লোক আবার এখানে কি জন্য আসছে সেলিম ভাই? দেখি না সেটা কি বলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইজি সাহেব বসেন। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আইজি সাহেব স্বরাষ্ট্র দপ্তরে কি মনে করে? ডিপার্টমেন্টের কিছু সমস্যা নিয়ে আসছি স্যার। ডিপার্টমেন্টের সমস্যা কি সেটা বলেন। রাজনৈতিক নেতারা যখন ক্ষমতায় থাকে পুলিশকে তখন ইচ্ছা মতো ব্যবহার করে। যেমন আপনি আর শামসু স্যার আমাকে যেটা বলবেন রুলস মোতাবেক সেটাই করতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই করতে হবে। সাপোজ এখন আপনি আমাকে অন্যায় করতে বললেন, আমি বাধ্য হয়ে সেটা করলাম, তার মানে কি আমি দোষী? অবশ্যই আপনি দোষী। আমি একজনে ঘুম মারতে করলাম, আপনি জাস্টিফাই না করে সেটা করলেন। সেটা আমি বুঝলেও ডিপার্টমেন্টে অনেক নিরীহ পুলিশ অফিসার আছে যারা এগুলা বোঝেনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতি স্যার ব্যক্তিগত কাজে এরকম বহুত পুলিশ অফিসারকে ব্যবহার করছে। তাদেরকে দিয়ে এমন কিছু নাই যে করা বাদ রাখেনি। ব্যবহার করছে ভালো কথা, তাকে এখন মতির বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে বলেন। বিচার যেহেতু চলমান আছে সাক্ষ্য অবশ্যই দিবে। তাই বলে এরকম গ্রেফতারের আতঙ্ক ছড়ে দেওয়া তো ঠিক হচ্ছে না। পুলিশরা বিদ্রোহ শুরু করলে ঠেকান মুশকিল হয়ে যাবে। এই মেয়ে কি এলে উল্টা পাল্টা কথা বলতেছেন? পুলিশরা বিদ্রোহ করবে মানে আপনি কি আইজি হয়ে ঘোড়ার ঘাস কাটবেন নাকি? প্রশাসনের ভেতরে এই উস্কানি কে দিচ্ছে সেটা কি বের করছেন? স্যার এখানে তো নির্দিষ্ট করে কাউকে বের করার কিছু নাই, সবাই সম্মিলিতভাবে বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। সেটা বুঝলাম, কিন্তু নেতৃত্ব দিচ্ছে কে? এখানে কেউ নির্দিষ্ট করে নেতৃত্ব দিচ্ছে না স্যার। ডিএসপি থেকে শুরু করে যুগ্ম কমিশনার সহ উচ্চতর কর্মকর্তারা দায়িত্বে আছে। এটা যদি এখনই থামানো না যায় স্যার, তাহলে আমরা অনেক বড় সংকটের মুখে পড়ে যাব। তে আপনার পরিকল্পনা কি আইজি? ডিএসপি মঞ্জুরুলকে মনে হয় হামিদ একটু আগে গ্রেফতার করছে। এখন দিয়ে বুঝলাম আপনি এখানে কেন আসছেন। সে অপরাধ করছে, তাকে আমরা গ্রেফতার করছি, এই ব্যাপারে আপনার কোনো মতবাদ আছে? স্যার ওটাই তো বললাম, পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সেই শাস্তি তো আমরা পেতে পারি না। আইজি সাহেব মনে রাখবেন, যারা অপরাধ করছে তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু বিনা দোষে কেউ শাস্তি পাবে না। ঠিক আছে স্যার, আপনার কথা মানলাম, কিন্তু প্রশাসনের মধ্যে এই গ্রেফতারের আতঙ্কটা না করলেই ভালো হয়। আচ্ছা আমরা সেটা দেখবো, আপনি এখন চলে যেতে পারেন। ওকে স্যার, তাহলে আমি উঠলাম।